গেছি না, এইভাবে কি দীক্ষা নেওয়া যায়নি। আমরা ঠিক আছে, আমরা বসছি, সে কি করলাম, বসছি বলে আমরা পিছনের দরজা দিয়ে বাড়ি চলে আসছি। তারপরে গেল বেশ কয়েকটা বছর গেল, তারপর অনেকটা বছর বিয়ের পর আমার বিয়ে হলো এইখানে গুয়াহাটি বাড়িতে, যেখানে আমার শ্বশুরের বাড়ির লোক অনুকূল থাকতে। সেই ঘুরে ফিরে আমি আবার এখানে চলে আসলাম। তারপর বিয়ের পর আমাকে কেউ ফোর্স করেনি দীক্ষা না, কারণ আমার মনের মধ্যে কি ছিল যে মানে আপনারা খুব খারাপ মনে করবেন না, মানে আমার মনের মধ্যে আমার কিছু ছিল না যে আমি নিতে হবে না, আমার সোসাইটি অনেক কিছু বলে, সেগুলো মাথার মধ্যে ছিল বা আমি কিছু খুঁজে পাইনি এরকম, আমি স্টাডিও করিনি। তারপর আমার মানে পরিবারে কেউ বলেনি দীক্ষা দাও। তারপরে গেল কিছুদিন যাওয়ার পর মাঝখানে একটা আমার ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট পর আমি কি হলো ভাবলাম যে আমি দীক্ষা নিই। আমার স্বামী ছিলাম অনুকূলের শিষ্য হল, তো ভাবলাম যে আমার হাজব্যান্ড যেখানে আছে আমি এখানে নেওয়াটা উচিত। একদিন হঠাৎ আমার মাইন্ডে আসার পর যখন আমি ভাবলাম দীক্ষা দিব, তখন আমি আমার প্রথমত আমার মাকে বললাম। মা বললো ভালো কথা, তুমি এখানে নেওয়াটা উচিত। আমার মা হচ্ছে আবার কোনো কোনো কিন্তু আমার মা বললো কি তুমি নাও, হাজব্যান্ড যেখানে থাকে সেখানে থাকাটা উচিত। তো আমার মা যখন বললো, তারপর আমি বাড়িতে জানালাম। হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি নাও, কিন্তু আগে আমি অন্য দীক্ষা দেবো বলে সেটাও বলছিল। মানে এই দীক্ষার জার্নিটা কেন আমি বলছি, মানে অনেকে আমি ছোটবেলায় দীক্ষা নিই, আর এটা আমি জানি মানে গুরু নির্ণয় করে শিষ্য কাকে, সেটা আমার জানা ছিল। মানে গুরু জন্মতেই গুরু পাওয়া যায়, কিন্তু আমরা গুরু খুঁজে নিতে পারি না। তো হয়তো আমাকে শিষ্য হিসাবে উনি কবেই মানে সিলেক্ট করে রেখেছে। তারপর কিছুদিন যাওয়ার পর এতে আমি স্বপ্নে দেখতে পেলাম যে আমি দীক্ষা নিতে যাবো, কোনো একজন থেকে নেবো। অনেক ভিড় আমাকে দীক্ষা দিচ্ছে, মানে আমি একজনকে খুঁজছি, একজন বেশ সুন্দর ফর্সা লম্বা, তো তাকে খুঁজে পাচ্ছি না, আমি দীক্ষাটা নেবই না। এবং ক্রমান্বয়ে দুদিন দেখলাম আমি এই গুরুদেবকে দেখলাম, মানে এখানে আমি দীক্ষা নিচ্ছি, দীক্ষা নেবই।